This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশকে। প্রতিদিনই নানা বিতর্কে জড়াচ্ছে সেখানকার মানুষজন। সর্বশেষ বিতর্ক জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত বদলানোর দাবি জানিয়েছেন একজন, কিন্তু পক্ষে বিপক্ষে মতামত দিচ্ছেন বহু মানুষ। বিষয়টা কি, আজ এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার, সঙ্গে রয়েছি আমি গার্গী। অমলদা, এই যে বাংলাদেশে বিতর্ক চলছে, এই বিতর্কের নেপথ্যে ঠিক কি? না, সাম্প্রতিক যে বিতর্কটি, যেটা গত ৩-৪ দিন ধরে খুব বড় আকারে বাংলাদেশের সংবাদ মাধ্যমে, সামাজিক মাধ্যমে এসছে, সেটি হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তিনি প্রকাশ্যে এসে এরকম একটা দাবি করেছেন যে জাতীয় সঙ্গীত, অর্থাৎ দেশে তো এখন অনেক পরিবর্তনের কথা বলা হচ্ছে, যে মানে বিপ্লব ওখানে সম্পন্ন হয়েছে, সেখানে বলা হয়েছে নির্বাচন কমিশন বদলাতে হবে, বলা হয়েছে জাতীয় সংসদের কাঠামো বদলাতে হবে, বলা হয়েছে যে সরকারি প্রশাসনিক ব্যবস্থা বদলাতে হবে। তার সঙ্গে তিনি যোগ করেছেন যে জাতীয় সঙ্গীতটাও বদলাতে হবে। এখানে আমি এই যে ব্যক্তি, তার নাম হচ্ছেন আব্দুল্লাহিল আমান আজমি। ইনি বাংলাদেশের একজন খুব পরিচিত ব্যক্তির পুত্র। পরিচিত বলতে একটু নেতিবাচক ভাবেই তার পরিচিতি আছে। বাংলাদেশের জামাতি ইসলামী, তারা একটি ইসলামিক মৌলবাদী দল। সেই দলের প্রাক্তন আমির হচ্ছেন গোলাম আজম। গোলাম আজম হচ্ছেন যার বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করার অভিযোগ ছিল, এবং যিনি পাকিস্তানিদের সঙ্গে সহযোগিতা করে মুক্তিযোদ্ধা যারা, তাদের বিরুদ্ধে উনি ষড়যন্ত্র করেছিলেন, তাদের হত্যা করিয়েছিলেন। তো ওনার বিচার হয়েছিল 2013 সালে। উনি জেলে ছিলেন, ওনার যাবজ্জীবন সাজা হয়েছিল, উনি জেলেই মারা যান। তো এই গোলাম আজমের পুত্র হচ্ছেন এই ব্রিগেডিয়ার জেনারেল। ইনিও 8 বছর নিখোঁজ ছিলেন। ওনার অভিযোগ হচ্ছে যে হাসিনা সরকার তাকে কিডন্যাপ করে আটকে রেখেছিল কোনো একটা জায়গায়, এবং সেটা উনি বলতে চেয়েছেন যে উনিও ওই আয়নাঘর, যেখানে লোকজনকে নিয়ে আটকে রাখা হতো বলা হয়, সেখানে উনি আটক ছিলেন। তো উনি এই দাবিটি প্রথম তোলেন। এবার যেটা দেখা যাচ্ছে যে এই ব্যক্তি, তিনি বাংলাদেশের রাজনীতিতে তার ওই মানে পিতার পরিচয়ই তার পরিচয়, কিন্তু তিনি যখন এই কথাটি বলেছেন, তখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে, বাংলাদেশের লোকেরা কিন্তু সোশ্যাল মিডিয়া খুব সক্রিয়। মানে আমরা যদি জনসংখ্যার নিরিখে দেখি, তাহলে আমাদের ভারতীয়দের থেকেও তারা, বিশেষ করে পশ্চিমবঙ্গের থেকেও তারা অনেক বেশি সক্রিয় ওখানে সোশ্যাল মিডিয়াতে। সেখানে পক্ষে বিপক্ষে যে জাতীয় সঙ্গীত বদলানো দরকার, এই বক্তব্যের মতও আছে। আবার জাতীয় সঙ্গীত বদলানোর প্রশ্নই ওঠে না, এই মতও আছে। এবং আজকে এই যে যখন আমরা কথা বলছি, তার কয়েক ঘন্টা আগে ঢাকার, অর্থাৎ যেখানে জাতীয় প্রেস ক্লাব, সেখানে উদীচী নামে একটি সংস্থা, তারা গতকাল ডাক দিয়েছিল যে গোটা দেশে যে যেখানে পারবেন জড়ো হয়ে সম্মানের সঙ্গে জাতীয় সঙ্গীত গাইবেন। সেটা আজকে কিন্তু ঢাকায় খুব বড় করে হয়েছে, এবং দেশের নানান প্রান্তে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। অর্থাৎ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই যে জাতীয় সঙ্গীত, সেইটা ওখানে গাওয়া হয়েছে। তো এখনকার বিতর্কটার বিষয় কিন্তু এইটা, যে একজন দাবি তুলেছেন, পক্ষে বিপক্ষে তাই নিয়ে মতামত উঠে আসে। এই যে আপনি বললেন, যখন জাতীয় সঙ্গীতের লাইনটা বললেন, তখন এই প্রশ্নটা আসে যে রবীন্দ্রসঙ্গীত দুটোই আমাদের দেশের, ভারতবর্ষের টাও রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, বাংলাদেশেরটাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো যখন এই নিয়ে আমরা আলোচনা করছি, এই প্রশ্নটা উঠে আসে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের গান কিভাবে জায়গা পেল? এটার একটা লম্বা ইতিহাস আছে, যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, তার আগে বাংলাদেশ কিন্তু অনেকগুলো বড় যুদ্ধ তারা করেছে বা লড়াই করেছে। তার মধ্যে একটা তো হচ্ছে 52 ভাষা আন্দোলন। সেই ভাষা আন্দোলনটা শুরু হয়েছিল 1948-এ। পরবর্তীকালে বাংলাদেশ তার স্বাধিকার আন্দোলন করে, অর্থাৎ আমাদেরকে অনেক অধিকার দিতে হবে, অর্থনৈতিক অধিকার দিতে হবে। তার কারণ আমরা জানি যে এটা যে পাকিস্তান, সেই পাকিস্তানটা দুটো ভাগে ভাগ ছিল, একটা পশ্চিম পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের হাতে ক্ষমতা বেশি ছিল। তো পূর্ব পাকিস্তানের লোকেরা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তারা যে লড়াই করছিলেন, সেই লড়াই সংগ্রামে বারে বারেই কিন্তু আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
এই গানটির ব্যবহার আছে। আমি 1, 2, 3, 4 করে কয়েকটি ঘটনার কথা বলি, তাহলে বোঝা যাবে যে কিভাবে এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে উঠলো। আসলে জাতীয় সঙ্গীত তো কোনো জায়গাতেই কোনো দেশেই, আমাদেরও জনগণমন রাতারাতি হয়নি, তারও কিন্তু একটা ধারাবাহিকতা আছে। কংগ্রেসের বিভিন্ন মুভমেন্টে এই গানটি গাওয়া হয়েছে। রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি উনি মানে তৈরি করেছিলেন, রচনা করেছিলেন বঙ্গভঙ্গের সময়, অর্থাৎ 1905-এ। এবং সেটা প্রথম আমাদের এখানে যে কলকাতায় যে টাউন হল, সেই টাউন হলের একটা সভাতে প্রথম গানটা গাওয়া হয়। গানটা প্রকাশ্যে আসে তারও পরে, অর্থাৎ পরের মাসে, সেপ্টেম্বর মাসে গানটি প্রথম সেখানে গাওয়া হয়। এবং এই যে গানটি নিয়ে তখন বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলন আমাদের এই ইয়েতে হয়েছে, তাতে এই গানটা একটা বিরাট প্রেরণার কাজ করে। তার কারণ এই গানটার মধ্যে অনেক কিছু আছে। এই গানটার মধ্যে প্রকৃতি আছে, এই গানটার মধ্যে মাতৃস্নেহ, দেশপ্রেম থেকে শুরু করে মানুষের যে অধিকারের জায়গা, অনেক সব মিলিয়ে এই গানটা একটা আলাদা তাৎপর্য বহন করতো, এবং যেটা ব্রিটিশ বিরোধী আন্দোলনকে একটা অন্য মাত্রাও দিয়েছিল। এখন দেশ যখন ভাগ হয়ে গেল, তারপরে যেটা হলো, যেটা আমি বলছিলাম যে ভাষা আন্দোলনের যে আন্দোলনগুলো হচ্ছিল, সেখানে রবি ঠাকুরের গানই হচ্ছিল। 1956 সালে ঢাকায় একটা ঘটনা ঘটে। সেটি হচ্ছে যে তখন অলরেডি মানে পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তানের লড়াই, মানে দাবি দাওয়া এইসব শুরু হয়েছে। তো তখন মানে পাকিস্তানের জাতীয় পরিষদের বৈঠক একবার ঢাকাতে হয়, অর্থাৎ পশ্চিম পাকিস্তানেরও যারা সাংসদ ইয়েরা তারা সব ঢাকায় এসেছিলেন। তো সেই যে অধিবেশন, সেই অধিবেশনের যে আয়োজন, সেই আয়োজকদের মধ্যে অন্যতম ছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি একটা পরিকল্পনা করেছিলেন। সঞ্জিদা খাতুন, তিনি বাংলাদেশের খুব নামী একজন মানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তিনি আমাদের বিশ্বভারতী থেকে তার সঙ্গীত শিক্ষা করেছেন, এবং তিনি বাংলাদেশের নারী আন্দোলন, বাংলাদেশের মুক্তি আন্দোলন সবকিছুতে তার একটা বিরাট ভূমিকা আছে। তো শেখ মুজিবুর রহমান যেটা চেয়েছিলেন যে পাকিস্তানিদেরকে ওই দিনের যে অনুষ্ঠান শুরু হবে, সেখানে উনি সঞ্জিতা খাতুনকে বলেছিলেন যে তুমি এই গানটি গাইবে। এবার তিনি ঠিক ওই মুহূর্তে প্রস্তুত ছিলেন না এত বড় একটা গান গাওয়ার জন্য, কিন্তু গীতবিধান জোগাড় করে এনে উনি ওই গানটি গেয়েছিলেন। কেন গানটা গাওয়ানো হয়েছিল না, শেখ মুজিব তিনি পাকিস্তানিদের বোঝাতে চেয়েছিলেন যে দেখো, আমরা বাঙালি, এবং এই যে তোমরা আমাদের উপর উর্দু চাপিয়ে দিতে চাও, আমাদের বাঙালিদের কথা শুনতে চাও না, এইটা আমরা মানব না। যে কারণে এই গানটা ওখানে শোনানো হয়, অর্থাৎ উর্দুভাষী পাকিস্তানিদেরকে শোনানো হয় হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা একটি ঘটনার কথা আমি বললাম। 1966 সালে পরবর্তীকালে যেটা হয় যে ঢাকার টাউন হলের একটা অনুষ্ঠান হয়, সেখানে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন হচ্ছিল। এটাই হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় কর্মসূচি, সারা বছর প্রত্যেক বছর হয়। তো সেই কাউন্সিল অধিবেশনেও কিন্তু এই গানটি গাওয়া হয়েছিল। শেখ মুজিবুর রহমান বলেন যে এইটা দিয়ে আমাদের কাউন্সিল অধিবেশনের উদ্বোধন হবে, এই গানটি দিয়ে উদ্বোধন হবে। 1970 সালে বাংলাদেশে একটা সিনেমা প্রকাশিত হয়, সিনেমাটার নাম হচ্ছে জীবন থেকে নেওয়া। এই সিনেমাতে এই গানটির ব্যবহার প্রথম সিনেমাতে হয়, এবং এটা ছিল একটা দেশাত্মবোধক সিনেমা। অর্থাৎ দেশাত্মবোধক ইন দ্য সেন্স যে ওই দেশে পূর্ব পাকিস্তানের লোকেরা যে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছিল, যে আমাদেরকে আরো ক্ষমতা দিতে হবে, নইলে আমরা আলাদা হয়ে যাব, এই যে বিষয়টা, এই প্রেক্ষাপটে সিনেমাটা, ফলে সেই সিনেমার মধ্যেও কিন্তু এই গানটি চলে আসে। এরপরে যেটা হয় যে 1971 সালে শেখ মুজিবের দুটো গুরুত্বপূর্ণ ঘটনা আছে। একটা তো হচ্ছে যে ওখানে ঢাকা পল্টন ময়দানে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন, তার নাম হচ্ছে ছাত্রলীগ, এবং শ্রমিকদের সংগঠন, তার নাম হচ্ছে শ্রমিক লীগ, তাদের অনুষ্ঠানেও শেখ মুজিব পার্টিসিপেট করেন, এবং সেখানেও এই গানটি দিয়ে হচ্ছে অনুষ্ঠান শুরু হয়। এবং সর্বশেষ হচ্ছে যেটা ঐতিহাসিক ঘটনা, 7ই মার্চ 1971 সাল, যেটাকে বলা হয় যে মুজিবের যে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, যেটাকে ইউনেস্কো হেরিটেজ ভাষণ হিসেবে ঘোষণা করেছে, সেই ভাষণটা উনি যখন দেন আর কি ওই ময়দানে, যেখান থেকে উনি প্রথম বলেছিলেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবং এই যে ভাষণটা শুরু হয়, তার আগেও কিন্তু অনুষ্ঠানের শুরুতে এই গানটি গাওয়া হয়েছিল, এবং ফলে শেখ মুজিব এইটা বুঝিয়ে দিয়েছিলেন যে কখনো মানে আমরা যেদিন স্বাধীন হব,
সেদিন এটাই হবে আমাদের জাতীয় সঙ্গীত। তার কারণ উনি এই যে বাঙালি জাতিসত্তার যে আন্দোলনটা উনি করতেন, যে বাঙালির একটা আলাদা আইডেন্টিটি আছে, বাঙালির ওপরে উর্দু চাপিয়ে দিলে আমরা মানবো না, আমাদের এটা সোনার বাংলা, কিন্তু তোমরা এটাকে ছাড়খাড় করে দিচ্ছ, এই যে রবি ঠাকুরের যে বর্ণনাটাকে, এটাকে উনি ধারণ করেছিলেন ওনার রাজনীতিতে। অর্থাৎ একটা গানের কথাকে শেখ মুজিব তার রাজনীতিতে ধারণ করেছিলেন, যে আমি আসলে এই সোনার বাংলা চাই, যে কারণে ওনার কথার মধ্যে ঘুরে ফিরে সোনার বাংলা কথাটি আসতো, সেটা ছিল এই গান থেকে উঠে আসা। স্বভাবতই এই গানটা বাংলাদেশে যখন 1972 সালে ওদের সংবিধান প্রণয়ন হয়, তখন ঠিক হয়েছিল যে এই গানের প্রথম 10টি স্তবক হবে হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এবং এটা কণ্ঠে মানে অর্থাৎ কণ্ঠ সঙ্গীত হিসেবে গাওয়া হবে। আর প্রথম 4টি স্তবক হচ্ছে যান্ত্রিক যন্ত্রসঙ্গীত এবং সামরিক সঙ্গীত। অর্থাৎ আমরা একটু খেয়াল করলেই দেখবো যে সব দেশেই যেটা হয়, যে জাতীয় সঙ্গীতকে সামরিক ব্যান্ডে কিন্তু একটু অন্যভাবে মানে পরিবেশন করা হয়। তো এই হচ্ছে মোটামুটি ইতিহাসটা, যে কিভাবে রবি ঠাকুরের গান জায়গা পেল আর কি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেটা ওই দেশের জাতীয় সঙ্গীত হয়ে উঠল। হ্যাঁ, আপনি অনেকগুলো আন্দোলনের কথা বললেন, মানে বাংলাদেশে পর 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 বেশ কিছু আন্দোলন হয়েছে। সেই আন্দোলন থেকে আমাদের সাম্প্রতিক কালের যে আন্দোলন, সেই আন্দোলনের কথা অবশ্যই মনে পড়ে যায়। তো সেই আন্দোলনে কিন্তু এই জাতীয় সঙ্গীত এবং ওদের যে জাতীয় গীত, এই দুটোই হ্যাঁ, ওরা এই দুটোই ভীষণভাবে গেয়েছে, এবং এই যে যারা আন্দোলন করেছেন ছাত্ররা, তারা প্রত্যেকেই গেয়েছে। তো এই যে বিতর্ক চলছে এখন জাতীয় সঙ্গীত নিয়ে, তো এই বিতর্কে আপনার কি মনে হয় যে এই ছাত্ররা এখন চুপ কেন? এবং আরেকটাও কথা এই প্রসঙ্গেই উঠে আসে যে বিএনপিও এই গানের নিয়ে যে বিতর্ক চলছে সেখানে চুপ, এবং একই সঙ্গে সেখানকার প্রধান উপদেষ্টা যিনি মোহাম্মদ ইউনুস, তিনিও কিন্তু কোনো রকম কথা বলেননি। এই বিষয়ে বলার আগে একটু ইতিহাসে ফিরতে হবে। সেটি হচ্ছে যে এই যে ভদ্রলোক ব্রিগেডিয়ার, যিনি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার, উনি কিন্তু একটা কারণ বলেছেন যে কেন এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। ওনার যুক্তি হচ্ছে যে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র, এই গানের মধ্যে ইসলামের কোনো নামগন্ধ নেই, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, রবীন্দ্রনাথ বাংলাদেশের নাগরিক নন, তিনি ভারতের নাগরিক। যদিও রবীন্দ্রনাথ অবিভক্ত ভারতের নাগরিক ছিলেন, কারণ তখন দেশ ভাগ হয়নি, তিনি দেশ ভাগ হওয়ার আগে। তো এখন তা সত্ত্বেও এরকম একটা যুক্তি তারা খাড়া করেছে যে উনি ভারতীয় নন, উনি বাংলাদেশি নন, ফলে একজন ভারতীয়র গান কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে গানটি নিয়ে এই বিতর্কটি কিন্তু নতুন নয়, এই বিতর্কেরও কিন্তু একটা লম্বা ইতিহাস আছে। এই ইতিহাসের সূত্রপাত হচ্ছে 15ই আগস্ট 1975, যেদিন শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তারপর ওখানে খন্দকার মুস্তাক আহমেদ বলে একজন, তিনি সাময়িকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এবার তিনি তার স্বল্পকালীন সময়ের মধ্যে এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা প্রচেষ্টা তিনি নেন। তার একটা বড় কারণ হচ্ছে যে এই যার কথা বললাম, এরা সবাই ছিলেন পাকিস্তানপন্থী, এবং পাকিস্তানিরা কখনোই চাইতো না যে রবি ঠাকুরের গান, ইনফ্যাক্ট 1961-তে যখন শতবর্ষ, তখন কিন্তু রবি ঠাকুরের গানকে তারা পাকিস্তানের এন্টায়ার মানে পূর্ব পাকিস্তানেও তারা নিষিদ্ধ করে দিয়েছিল, যে কোনো রেডিওতে বাজানো যাবে না, টেলিভিশনে শোনানো যাবে না, কোনো কিছু করা যাবে না, কোনো অনুষ্ঠানে গাওয়া যাবে না। তো এই মুস্তাক আহমেদ, ইনি ছিলেন পাকিস্তানপন্থী ব্যক্তি, ফলে ইনি প্রথম যে কাজটি করলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে নেতৃত্বে একটা কমিটি উনি করে দেন। তিনি 2টি গানকে সাজেস্ট করেছিলেন, একটি হচ্ছে নজরুলের চল 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 ঊর্ধ্বে গগনে বাজে মাদল, আরেকটা স্থানীয় একজন কবির একটা গান। এই 2টি গান তিনি মানে সাজেস্ট করেছিলেন, কিন্তু মুস্তাক আহমেদের বেশি দিন চলেনি, তিনি এই ব্যাপারে খুব অগ্রসর হতে পারেননি। এরপরে যেটা হয় যে জেনারেল জিয়াউর রহমান, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা, তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হন। এবার তিনিও কিন্তু এই মুক্তিযুদ্ধ বা এই যে শেখ মুজিবের যে রাজনীতি, এটার বিরোধী ছিলেন। ফলে তিনি বললেন যে রবি ঠাকুরের গান কেন আমাদের জাতীয় সঙ্গীত হবে, আমাদের দেশের নাগরিকের লেখা গান আমরা করব। তো সেখানে একজন নামজাদা শিল্পী, তার নাম হচ্ছে শাহনাজ রহমাতুল্লাহ,
তিনি একটা গান লিখেছিলেন, সেই গানের প্রথম দুটি লাইন আমি শোনাচ্ছি। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। এবার এই গানটি নিয়ে এইটাকে জাতীয় সঙ্গীত করার একটা প্রস্তাব করে, কিন্তু এটা নিয়েও খুব বেশি অগ্রসর হওয়ার আগে জিয়াউর রহমান তিনিও সেনাদের গুলিতে নিহত হন। কিন্তু উনি একটা জিনিস চালু করেছিলেন যে আমাদের মানে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত অর্থাৎ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা বাজানো হবে, একই সঙ্গে এই গানটি অর্থাৎ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটিও বাজানো হবে, দুটোই বাজানো হচ্ছিল। তো তারপরে উনি চলে গেলেন। হুসেইন মোহাম্মদ এরশাদ তিনি প্রেসিডেন্ট হন, তিনিও একজন জেনারেল ছিলেন, কিন্তু তিনি এই বিষয়ে খুব বেশি অগ্রসর হননি। অগ্রসর হলেন হচ্ছেন জেনারেল জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া। তিনি 91 সালে প্রথম প্রধানমন্ত্রী হন, কিন্তু ওই পর্বে উনি কোনো কিছু করেননি। কিন্তু 2001 থেকে 2006 এই সময়তে উনি একটা বিষয় করেন যে ওনার দুজন মন্ত্রী সেই সময়কার অর্থাৎ 2001 থেকে 2006 যে মন্ত্রিসভা ছিল তাতে মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মুজাহিদ এই দুজন মন্ত্রী তারা প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে একটা নোট পাঠান যে একজন ভারতীয় কবির গান কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত থাকবে, এবং তারা ওইসব কথাও বলেন যে এখানে এই গানের মধ্যে কোনো ইসলামিক ভাবধারা নেই, আমাদের দেশ আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম, তো এই গানটা মানে এটা বদলানো দরকার। তো যেটা জানা গিয়েছিল যে খালেদা জিয়া তিনি একটা নোটস দিয়েছিলেন ওই চিঠির ওপরে যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, এটা নিয়ে ভাবনা চিন্তা করা হোক বলে উনি এটা ওদের দেশের যিনি সংস্কৃতি মন্ত্রী তাকে পাঠিয়ে দেন। সংস্কৃতি মন্ত্রী সেটা যথারীতি সংস্কৃতির সচিব অর্থাৎ অফিসারকে পাঠান, কিন্তু অফিসার তার নোটে বলেন যে এই বিষয়ে সিদ্ধান্ত করার দায়িত্বটা মন্ত্রী পরিষদ সচিবের, আমার নয়। তো তার ফলে ওইখানে তারপর আর বিষয়টি এগোয়নি। তারপরে ওখানে তত্ত্বাবধায়ক সরকার হয়, তারপর সেই তত্ত্বাবধায়ক সরকার 2 বছর ক্ষমতায় থাকার পর শেখ হাসিনা ওখানে মানে প্রধানমন্ত্রী হন দ্বিতীয় দফায় 2009-এ। তো তারপর থেকে কিন্তু এই বিতর্কগুলো আর আসেনি, এবং হাসিনা জমানাতে বিক্ষিপ্তভাবে কেউ নানা সময় বলেছে, কিন্তু এখন যেটা হয়েছে যে একটা বিরাট করে চর্চা, এবং যে চর্চাটাকে অ্যালাউ করা হচ্ছে, আমি বলবো যে অ্যালাউ করা হচ্ছে। তো এবারে আমি ওই প্রশ্নটা আসি যে এরা কেন চুপ। তার একটা বড় কারণ যেটা মনে হয় যে এখন তো রাজনীতিতে বিএনপি খুব সক্রিয়, এবং বিএনপির অতীতটা হচ্ছে যে তারা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটাকে জাতীয় সঙ্গীত চায় না, ফলে তারা এই বিতর্কে এখনো হ্যাঁ না বলছে না, মানে কিন্তু আসলে তারা নাই বলছে। কারণ তাদের অতীতটা তো হচ্ছে যে তাদের 2 নেতা নেতৃত্ব চাননি, প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউর রহমান চাননি, তার পত্নী পরবর্তীকালে যিনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া তিনি চাননি, ফলে বিএনপি এটা চায় না, ফলে এটা আমরা জানাই আছে। ছাত্রদের মধ্যে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এই গানটিকে ছাত্রদের মধ্যে একটা ইসলামিক প্রভাব আছে নানানভাবে, সেটা বাংলাদেশের মিডিয়াতে আলোচনা হচ্ছে যে জামাতি ইসলামীর একটা বড় প্রভাব তাদের উপরে আছে। জামাতি ইসলামী তারা এই গানটা চায় না, কারণ এই যে বললাম যে জামাতি ইসলামী নেতার পুত্রই কিন্তু এই দাবিটা করেছেন। এখন ছাত্ররা ওইখানে যেটা তারা যে অবস্থানটা নিয়েছে বলে আমার মনে হয় যে তারা এখনই এইটা নিয়ে খুব সিদ্ধান্ত আগ বাড়িয়ে হ্যাঁ না কোনো কিছু অনেক বিষয়ে কিন্তু তারা আগ বাড়িয়ে মতামত দিচ্ছে, কিন্তু এই বিষয়ে দিচ্ছে না এই জন্যে যে তারাও মনে করছে যে দেশের নাগরিকের মুডটা আমরা বুঝে নিই, অর্থাৎ তাহলে সেই মতো তারা পদক্ষেপ করবেন যে নতুন কোনো গান বিবেচনা করা হবে কি হবে না। এখন এই নীরবতাটাও কিন্তু খানিকটা এর প্রতি সম্মতির জায়গা চলে আসে, অর্থাৎ যিনি দাবি করেছেন তার কারণ হচ্ছে যে জাতীয় সঙ্গীতের মতো একটা বিষয় এবং এই যে দাবিগুলো উঠছে এই দাবিগুলো কিন্তু মানে কি বলবো যে এই দাবিগুলোর কোনো শেষ নেই, মানে এরপরে যে কত রকম দাবি উঠবে আমরা কেউ জানি না। বিশেষ করে যেমন বাংলাদেশের জাতীয় পতাকা সবুজের উপর লাল যে পরিবর্তনের কথা উঠেছে, হ্যাঁ, এবার এই জাতীয় পতাকার অরিজিনাল যে পতাকাটি ছিল সেখানে ছিল অর্থাৎ মুক্তিযুদ্ধের আগে দেশ স্বাধীন হওয়ার আগে তো একটা পতাকা তৈরি হয়েছিল দেশের, সেই পতাকার কিন্তু একটা বাংলাদেশের ম্যাপ ছিল, অর্থাৎ কোন অংশটাকে তারা বাংলাদেশ বলে দাবি করে। এখন এই যে এটা হচ্ছে প্রথম পতাকা, এই প্রথম পতাকা কে তৈরি করেছিলেন? এই প্রথম পতাকা তৈরি করেছিলেন যিনি, তার নাম হচ্ছে শিবনারায়ণ দাস।
তিনি জাস্ট কয়েক মাস আগে মারা গিয়েছেন। এখন তিনি হিন্দু, এখন কেউ কালকে ইতিহাস থেকে মুছে দিতে পারে যে শিবনারায়ণ দাস বলে কারোর ইয়ে নেই, এই যে পতাকাটা যিনি তৈরি করেছেন যেটা, এটাই পতাকা, আগে কোনো পতাকা ছিল না। কিন্তু ইতিহাসকে তো এভাবে মুছে দেওয়া যাবে না, তার কারণ এটা ঘটনা যে আজকের যে পতাকাটা তার মাঝখানে একটা মানে ম্যাপ থাকতো। পরবর্তীকালে শেখ মুজিব দায়িত্ব নেওয়ার পরে তিনি এটাকে বলেন এবং সকলে মেনেও নেন যুক্তিটা, যে মানে ম্যাপ হলে পরে কি হবে, নানানজন নানান রকমভাবে এঁকে ফেলতে পারে, তাতে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বিবাদ হতে পারে, দেশের ম্যাপ বিকৃত হতে পারে, ফলে জাতীয় পতাকায় ম্যাপ আঁকার কি দরকার আছে। ফলে উনি ওটাকে বাতিল করেন এবং এটা নিয়ে কোনো বিতর্ক হয়নি। কিন্তু কালকে কেউ শিবনারায়ণ দাসের নাম মুছে দেওয়ার কথা বলতে পারে যে না এরকম কোনো কিছু হয়নি, কিন্তু এটা ঘটনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হস্টেলে সারা রাত জেগে উনি ওইটা বানিয়েছিলেন এবং ভোরবেলা একজন দর্জিকে ডেকে, কারণ তখনও দেশ স্বাধীন হয়নি, 7ই মার্চ মুজিবের যে বক্তৃতা হবে রেসকোর্স মাঠে, সেইখানে এই পতাকা তোলা হবে বলে এইভাবে তারা নিষ্ঠার সঙ্গে কাজটি করেছিলেন। ফলে এগুলোর একটা লম্বা ইতিহাস আছে বাংলাদেশে, যেটার ইউনুস কেন চুপ করে আছে, যেহেতু ছাত্ররা চুপ করেছে, তার কারণ ইউনুস ছাত্র অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার সঙ্গে কিন্তু কোনো ব্যাপারে ইউনুসের বিতর্কে বিবাদে যাওয়ার তো প্রশ্নই ওঠে না, বরং প্রতি মুহূর্তে তিনি তাদের সঙ্গে সায় দিয়ে চলার চেষ্টা করছেন। ফলে ইউনুসের নীরবতার কারণটা হচ্ছে এইটা। ছাত্রদের নীরবতাটা সত্যি অবাক করে, যে তাদের খোলাখুলি এসে বলা উচিত ছিল তারা কি চায়। তার কারণ একটা গান একটা জাতিকে তৈরি করে, কিন্তু মানে বিশেষ করে আমাদের দেশেও কিন্তু এই জনগণমন নিয়ে বিতর্ক আছে। আমাদের হিন্দুত্ববাদীদের অনেকেই তাদের বক্তব্য হচ্ছে যে এটা যারা এদেশে যারা মনে করে যে ভারতকে হিন্দু রাষ্ট্র গড়ে তুলতে হবে, তাদের কাছে আবার জনগণমনটা জাতীয় সঙ্গীত হিসেবে তাদের কাছে গ্রহণযোগ্য নয়। বিভিন্ন দেশে এই নিয়ে বিতর্ক আছে। কিন্তু আমি যেটা যে লম্বা ইতিহাসটির কথা বললাম, আরেকটা পয়েন্ট বলে আমি শেষ করব যে কেন এটা নিয়ে বিতর্ক। আমি যে পরপর ঘটনাগুলি বললাম, এটা যেটা হয়েছে যে আমার সোনার বাংলা, এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেমন, তেমনি এইটার সঙ্গে না লোকে আওয়ামী লীগকেও রিলেট করে। যেহেতু আওয়ামী লীগ যেমন আমাদের দেশে জনগণমনকে কংগ্রেসের সঙ্গে রিলেট করা হয়, যে কংগ্রেস তার যে আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, সেই আন্দোলনে এই গানটাকে ব্যবহার করেছে, পরবর্তীকালে সেটা জাতীয় সঙ্গীত হয়েছে। আবার ওখানেও কিন্তু তাই, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হলো 1971-এ, কিন্তু এই গানটি নিয়ে বাংলাদেশের মানুষ, বাঙালি, ওই দেশের বাঙালি লড়াই করে যাচ্ছে, ব্যবহার করে যাচ্ছে 1948 বা বলা যায় 1947-এর পর থেকে। ফলে একটা লম্বা ইতিহাস দিয়ে এসছে। ফলে অনেকে মনে করছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটার মানে হচ্ছে আওয়ামী লীগকে ভালোবাসি, এরকম একটা অর্থ। মানে এখন তো বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি চলছে যে কোথায় আওয়ামী লীগের ছোঁয়া আছে সেটাকে মুছে ফেলো, কোথাও এইটা আছে মুছে ফেলো। আওয়ামী লীগের সমর্থকদের যেমন তারা আক্রান্ত বা হ্যাঁ মানে প্রতিনিয়ত হচ্ছে। ফলে আওয়ামী লীগ রিলেটেড এখন এই গানটির সঙ্গে আওয়ামী লীগকে রিলেট করা হচ্ছে, এবং এটা আরো বেশি করা হচ্ছে এই কারণে। আমি জাস্ট এটা বলেই শেষ করব যে জিয়াউর রহমানের সময় যে গানটি লেখা হয়েছিল, যেটা আমি বলছিলাম যে শাহনাজ রহমাতুল্লাহ যিনি গানটি লিখেছিলেন, যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, এই গানটি আবার বিএনপির যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা হয়েছে, যাবতীয় কর্মকাণ্ডে ব্যবহার করা হয়েছে। ফলে এইটা হয়ে গেছে বিএনপির জাতীয় সঙ্গীত, আর ওইটা হয়ে গেছে আওয়ামী লীগের জাতীয় সঙ্গীত। এইরকম একটা ধারণা জনমানুষের মধ্যে ঢুকে গেছে। এবং এই যে যিনি গানটি লিখেছিলেন তিনি অনেকবার এটা নিয়ে প্রতিবাদ করেছেন যে আমি দেশের জন্য গানটি লিখেছি, আমি বিএনপির রাজনীতি করার জন্য গানটি লিখিনি, বিএনপি দলের কোনো অনুষ্ঠানে যেন আমার এই গানটি না গাওয়া হয়। তো এটাই ইতিহাস, যে গানও কিন্তু একটা জাতিকে তৈরি করে, একটা আন্দোলনকে তৈরি করে, একটা দেশকে তৈরি করে। এখন বাংলাদেশে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এমন একটা তথাকথিত বিপ্লবের যে এখন আগামী দিনের এবারে তো যেটা হয়েছে যে রবি ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, শেখ মুজিবের মূর্তি ভাঙা হয়েছে, রবি ঠাকুরের মূর্তিও ভাঙা আমরা ভাঙা হয়েছে। এবার হয়তো চেষ্টা হবে যে জাতীয় সঙ্গীতটাও বদলে দাও। অতএব রবি ঠাকুরের যে বিরাট অবদান বাংলাদেশের রাষ্ট্র গঠনে, মানে তিনি তো আর ওখানে মিটিং মিছিল করতে যাননি, তো সে প্রশ্নও ছিল না। কিন্তু
তার গান, তার কবিতা, তার গল্প, তার উপন্যাস, এগুলোই তো একটা জাতিকে এগিয়ে নিয়ে গেছে। সেই ইতিহাসটাকেও কেউ কেউ এখন চাইছে মুছে দিতে, অ্যাজ বিকজ তিনি হিন্দু। বাংলাদেশের সাম্প্রতিক বিতর্ক নিয়ে আমরা শুনে নিলাম অমলদার বিশ্লেষণ। বাংলাদেশ এবং এরকম অনেক বিষয় আমরা আরো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ চোখ রাখুন দাওয়ালে, কারণ খবর এখন এখানেই।